আজ মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে এই প্রশ্নের উত্তর হয়তো খুব কঠিন নয়, কিন্তু আগামী 10 বা 20 বছর পর সেই উত্তর কি একই থাকবে? কারণ পৃথিবী বদলাচ্ছে, জনসংখ্যা বদলাচ্ছে, অর্থনীতি বদলাচ্ছে, প্রযুক্তিও বদলাচ্ছে, আর মুসলিম বিশ্বের ভেতরেও নতুন নতুন শক্তি উঠে আসছে। সৌদি আরব কি অর্থনীতির শক্তিতে সামনে যাবে? তুরস্ক কি শিল্প আর প্রযুক্তির মাধ্যমে আরো বড় শক্তি হবে? আর পাকিস্তান ও ইরান তাদের ভবিষ্যৎ কোথায়? আজ আমরা শুধু কে এখন বড় সেটা দেখব না, দেখব কে ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রথমে শুরু করি সৌদি আরব দিয়ে, কারণ মুসলিম বিশ্বের নেতৃত্বের আলোচনায় সৌদিকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। একদিকে বিশাল তেল সম্পদ, অন্যদিকে মক্কা ও মদিনা, অর্থাৎ অর্থনৈতিক শক্তির পাশাপাশি ধর্মীয় গুরুত্ব এখানে আছে। সৌদি ভিশন 2030-এর মাধ্যমে তেলের বাইরে পর্যটন, লজিস্টিক্স, ম্যানুফ্যাকচারিং, প্রযুক্তি এবং বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। 2025 সালে সৌদির নন অয়েল ইকোনমি জিডিপির প্রায় 55% পৌঁছেছে বলে দেশটির সরকারি তথ্য জানিয়েছে। মানে পরিবর্তন শুধু পরিকল্পনার কাগজে নেই, বাস্তব অর্থনীতিতেও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বড় পরীক্ষা এখনো সামনে। তেল থেকে আয় কমে গেলে সৌদি অর্থনীতিকে একই গতি ধরে রাখতে পারবে? কারণ বিশাল বিনিয়োগ, সামরিক ব্যয় আর বড় বড় উন্নয়ন প্রকল্প চালিয়ে যেতে হলে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও বৈচিত্র্যময় অর্থনীতি দরকার। আরেকটা বিষয় হলো মক্কা ও মদিনার কারণে সৌদির বিশাল হজ উমরার ব্যবসা রয়েছে। তাই সৌদির ভবিষ্যৎ নির্ভর করবে দুইটি জিনিসের উপর: তেল থেকে বেরিয়ে নতুন অর্থনীতি কতটা সফল হয়, আর নিজের ধর্মীয় ও আঞ্চলিক প্রভাবকে কতটা দীর্ঘমেয়াদী নেতৃত্বে রূপ দিতে পারে। এবার আসি তুরস্কে। তুরস্কের গল্পটা সৌদির থেকে একেবারে আলাদা। সৌদির শক্তির বড় অংশ আসে সম্পদ থেকে, আর তুরস্কের শক্তি মূলত আসে মানুষ, শিল্প, প্রযুক্তি আর অবস্থান থেকে। দেশটি ইউরোপ ও এশিয়ার মাঝে, একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে মধ্যপ্রাচ্য, ককেশাস, মধ্য এশিয়া ও ব্ল্যাক সি অঞ্চলে প্রভাব রাখে। নিজস্ব গাড়ি থেকে শুরু করে জাহাজ, ড্রোন, সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক্স, বিভিন্ন শিল্পে তুরস্ক নিজের সক্ষমতা বাড়িয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প তাদের আন্তর্জাতিক প্রভাব অনেক বাড়িয়েছে। কিন্তু তুরস্কের সামনে সমস্যাও আছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপ তাদের বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংক 2026 সালে তুরস্কের প্রবৃদ্ধি 2.8% ধরেছে এবং একই সাথে উচ্চ মূল্যস্ফীতি ও আঞ্চলিক সংঘাতের প্রভাবের কথা বলেছে। তাই তুরস্কের ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা কি অর্থনৈতিক সমস্যাগুলো সামলে শিল্প ও প্রযুক্তির গতি ধরে রাখতে পারবে? যদি পারে তাহলে তুরস্ক শুধু মুসলিম বিশ্বের নয়, ইউরোপ ও এশিয়ার মাঝখানে আরো গুরুত্বপূর্ণ শক্তিতে রূপান্তর হতে পারে। এবার এমন একটি দেশের কথা বলি যাকে অনেক সময় মধ্যপ্রাচ্যের বাইরের শক্তি বলে মানুষ ভুলে যায়, ইন্দোনেশিয়া। কিন্তু ভবিষ্যতের মুসলিম বিশ্বের গল্পে ইন্দোনেশিয়ার গুরুত্ব হয়তো আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি হতে পারে। কারণ ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় 28.7 কোটি। এটা শুধু বড় জনসংখ্যা নয়, এটা হলো বিশাল একটি বাজার, বিশাল কর্মশক্তি, বিশাল ভোক্তা শ্রেণী আর তরুণ জনগোষ্ঠী। IMF এর 2026 সালের হিসাবে ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি প্রায় 5% ধরা হয়েছে। অর্থাৎ ইন্দোনেশিয়ার শক্তি হয়তো আজকের সামরিক বাজেট নয়, বরং আগামী 20 বছরের অর্থনৈতিক সম্ভাবনা। তারা যদি শিক্ষা, প্রযুক্তি, শিল্প, ডিজিটাল অর্থনীতি এবং মানব সম্পদ উন্নয়নে সফল হয়, তাহলে বিশাল জনসংখ্যা একটা বিশাল অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। আর সেটাই ইন্দোনেশিয়ার সামনে সবচেয়ে বড় পরীক্ষা। এবার আসি পাকিস্তানে। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো মানুষ, সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান। দেশটির জনসংখ্যা প্রায় 25 কোটি এবং IMF এর হিসাবে 2026 সালে তাদের অর্থনীতি প্রায় 3.6% বাড়তে পারে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, তাদের বিশাল সামরিক বাহিনীও আছে, এমনকি তাদের অবস্থানও গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া, চীন, মধ্য এশিয়া এবং আরব সাগরের কাছাকাছি অবস্থান সব মিলিয়ে পাকিস্তানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে। কিন্তু ভবিষ্যতের প্রশ্নটা মূলত অন্য জায়গায়, তা হলো অর্থনীতি। পাকিস্তান গত কয়েক বছরে অর্থনৈতিক চাপের মধ্যে ছিল। IMF এর সঙ্গে চলমান কর্মসূচির কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরলেও বাজেটের চাপ, ঋণ, জ্বালানি খরচ এবং কম প্রবৃদ্ধি এখনও তাদের বড় চ্যালেঞ্জ। তাই পাকিস্তানের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে সামরিক শক্তির সঙ্গে অর্থনৈতিক শক্তিকে কতটা ভালোভাবে মিলিয়ে নিতে পারে তার উপর। কারণ শুধু বড় সেনাবাহিনী থাকলে বেশি দিন নেতৃত্ব দেওয়া যায় না। এবারে এমন একটা দেশের কথা বলি যেটা মানচিত্রে খুব বড় নয়, জনসংখ্যাও খুব বেশি নয়, কিন্তু আন্তর্জাতিক প্রভাব তার আকারের তুলনায় অনেক বড়। সংযুক্ত আরব আমিরাত। দুবাই হয়ে উঠেছে ব্যবসা, বিমান চলাচল, পর্যটন এবং বৈশ্বিক বাণিজ্যের বড় কেন্দ্র, আর আবুধাবির হাতে রয়েছে বিশাল বিনিয়োগ ক্ষমতা। এছাড়া দেশটি প্রযুক্তি, AI, লজিস্টিক্স, আর্থিক সেবা এবং অবকাঠামোতে বড় বিনিয়োগ করেছে। IMF এর হিসাবে ইউএ নন অয়েল ইকোনমি ইতিমধ্যে জিডিপির প্রায় 75.5% পৌঁছেছিল 2026 সালে। অর্থাৎ ইউএ শুধু তেলের উপর বসে নেই, বরং চেষ্টা করছে তেল থেকে পাওয়া অর্থকে ভবিষ্যতের অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে। আরেকটা শক্তি হলো কূটনীতি। ছোট দেশ হয়েও ইউএ বিভিন্ন অঞ্চলে বিনিয়োগ,
বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে প্রভাব তৈরি করেছে। তাই ইউএই হয়তো মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ হবে না, কিন্তু সবচেয়ে প্রভাবশালী ছোট একটি দেশ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এবার আসি ইরানে। ইরানের গল্পটা আবার সম্পূর্ণ আলাদা। দেশটির বিশাল ভূখণ্ড, বড় জনসংখ্যা, তেল ও গ্যাসের সম্পদ আর হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গার কাছে অবস্থান। শুধু নিজের দেশের ওপর নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলেও ইরানের প্রভাব রয়েছে। এই কারণে ইরানকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে কথা বলা কঠিন। কিন্তু ইরানের সবচেয়ে বড় সমস্যা অর্থনীতি, নিষেধাজ্ঞা, বিনিয়োগের সীমাবদ্ধতা, মুদ্রার চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্যের বাধা। সবকিছু ইরানের সম্ভাবনাকে আটকে রেখেছে। IMF এর পূর্বাভাসে চলমান সংঘাতের কারণে ইরানের অর্থনীতি 2026 সালে 5.4% সংকুচিত হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সম্পদ আছে, ভূগোল আছে, জনসংখ্যা আছে, প্রভাবও আছে, কিন্তু অর্থনীতির কারণে শক্তি পুরোপুরি কাজে লাগানোর সুযোগ হচ্ছে না। যদি ভবিষ্যতে ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে তার প্রভাব 100 ভাগ বাড়াতে পারে। এবার আসল প্রশ্ন হলো, আগামী 10 থেকে 20 বছরে কোন দেশ এই শক্তিগুলোকে একসঙ্গে ব্যবহার করতে পারবে? সৌদির কাছে টাকা আছে আর তুরস্কের কাছে শিল্প ও প্রযুক্তির ভিত্তি আছে। তবে আরেকটু ভাবলে বলা যায় ইন্দোনেশিয়াকে, কারণ 28 কোটিরও বেশি মানুষ, প্রায় 5% প্রবৃদ্ধির সম্ভাবনা, বড় অভ্যন্তরীণ বাজার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অবস্থান, এসব দীর্ঘমেয়াদী বিশাল শক্তি তৈরি করতে পারে। তাই আমার কাছে ভবিষ্যতের সবচেয়ে বড় সারপ্রাইজ পাওয়ার হতে পারে ইন্দোনেশিয়া।